হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমি ডক্টর কাউসার। বর্তমানে আগারগাঁও খান মডার্ন মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। তো আজকে আমরা অ্যাপ্রোচ টু মনোআর্থ্রাইটিস এই কেসটা নিয়ে ডিসকাস করব, যে আমাদের কাছে কিভাবে চেম্বারে একটা মনোআর্থ্রাইটিসের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এবং সেটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, এবং সেখান থেকে আমরা কিভাবে হিস্ট্রি এবং এক্সামিনেশন এবং রিলেভেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা ডায়াগনোসিসে পৌঁছাবো। তো আমাদের মনে রাখতে হবে, আমাদের পেশেন্ট যারা চেম্বারে আসে সাধারণত তারা আহ, কিন্তু কোনো ডেভিডসন বা মেডিকেলের বই পড়ে আসবে না, তারা কিছু সিমটমস নিয়ে আসবে। আমাদেরকে সেই সিমটমস গুলো ভালোভাবে পেশেন্টের কাছ থেকে শুনতে হবে, এবং কিছু ফোকাস হিস্ট্রি আমাদের নিতে হবে, এবং এক্সামিনেশন এবং পাশাপাশি কিছু রিলেভেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা অনেকগুলো ডিগ্রি থেকে একটা ডায়াগনোসিস পৌঁছাবো। আর্থ্রাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ জয়েন্ট। তো জয়েন্ট পেইন এর মধ্যে অনেক ধরনের কারণ আছে। সেটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হতে পারে, নন ইনফ্লামেটরি হতে পারে। তো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর মধ্যে মনো আর্থ্রাইটিস মানে হচ্ছে যদি সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সেটাকে আমরা বলে থাকি মনো আর্থ্রাইটিস। তো যখন আমার কাছে একটা পেশেন্ট সিঙ্গেল জয়েন্ট পেইন নিয়ে আসবে, সেক্ষেত্রে আমার মাথায় কিছু টিডি আসবে এই সিমটম শোনার সাথে সাথে। তো এটাকে আমরা ইন টার্মস অফ ডিউরেশন দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকুইট মনোআর্থ্রাইটিস আর একটা হচ্ছে ক্রনিক মনোআর্থ্রাইটিস। অ্যাকুইট মনোআর্থ্রাইটিসের শর্ট ডিউরেশন থাকবে নিয়ার অ্যাবাউট 2 to 4 উইকস। আর যদি 4 উইকস এর বেশি হয় বা তারও বেশি হয়, সেক্ষেত্রে সেটা হবে ক্রনিক মনোআর্থ্রাইটিস। তো আমরা ডিউরেশন থেকে অ্যাকুইট মনোআর্থ্রাইটিস চিন্তা করলে তখন আমার মাথায় এই ডিডি গুলো আসবে। তবে আমি একটা কথা যেটা বলতে চাই, মেডিসিন মানেই হচ্ছে অনেক কজ, অনেকগুলো কজ থেকে আমাকে একটা কজ বের করতে হবে। তবে আমরা যদি চিন্তা করবো, আমরা অলওয়েজ একটা কমন ডিজিজকেই চিন্তা করবো ফার্স্টে, বিকজ কমন থিংস অকার্স কমনলি, রেয়ার থিংস অকার্স রেয়ারলি। সো অ্যাকিউট মনোআর্থ্রাইটিস ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। এছাড়া ট্রমার কারণ হতে পারে। এবং এটা কাদের বেলা হতে পারে, যাদের হিমাট্রোসিস থাকে, যেমন কারো অ্যাসোসিয়েটেড কোয়াগুলেশন ডিসঅর্ডার, যেমন হিমোফিলিয়া থাকতে পারে। একটা হিমোফিলিয়ার পেশেন্ট ট্রমার হিস্ট্রি নিয়ে আসতে পারে, এবং সেখান থেকে সে মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া ক্রিস্টাল সাইনোভাইটিসের জন্য হতে পারে, যেমন গাউট সিডার। এগুলো নিয়ে আমি ডিটেলস পরে কথা বলবো, আমরা জাস্ট আজকে মনোআর্থ্রাইটিসের অ্যাপ্রোচটা করতেছি। তো যেটা বললাম যে ট্রমার জন্য হতে পারে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিমাটোসিস, অথবা ক্রিস্টাল সাইনোভাইটিস যেমন গাউট সিডার জন্য হতে পারে, অথবা আরো কিছু রেয়ার প্রেজেন্টেশন আছে যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, মনোআর্টিকুলার প্রেজেন্টেশন ফলিকুলার। সেগুলোতে আমরা যাচ্ছি না, আমরা কমন জিনিসগুলোর কথাই চিন্তা করি। ক্রনিক মনোআর্থ্রাইটিস এর মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তাহলে মনোআর্থ্রাইটিসে আমাদের দুইটা ডিটি মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান ইজ সেপটিক আর্থ্রাইটিস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অস্টিওআর্থ্রাইটিস ইন কেস অফ ক্রনিক মনোআর্থ্রাইটিস। এছাড়া টিউবারকুলার আর্থ্রাইটিস হতে পারে, সেটা লং হিস্ট্রি থাকবে। হেমোফিলিক আর্থ্রাইটিস যেটা ক্রনিক মনোআর্থ্রাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, ইনিশিয়ালি সাধারণত একটা ট্রমার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে সে জয়েন্ট পেইন, সোয়েলিং নিয়ে আসতে পারে। বাট হেমোফিলিয়ার ক্ষেত্রে এরকম রিপিটেড ফলের হিস্ট্রি, সেখান থেকে তার আর্থ্রাইটিস নিয়েও সেভাবে প্রেজেন্ট করতে পারে। এছাড়া অলিগো আর্থ্রাইটিস সেটা মনো আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, বাট সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। তো যখন আমাদের মাথায় এই ডিডি গুলো আসবে, তারপর আমরা কিছু ফোকাস হিস্ট্রি নেওয়ার চেষ্টা করবো, এবং সেখান থেকে একটা ডায়াগনোসিস পৌঁছার চেষ্টা করবো। যেমন ফার্স্ট অফ অল আমরা যেটা বলেছি, ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি শর্ট ডিউরেশন হয়, সেক্ষেত্রে সেপ্টিক প্র্যাকটিস মোস্ট কমনলি ইট কুড বি ডিউ টু ট্রমা ইন কেস অফ হেমাটোসিস ইন হিমোফিলিয়া or coagulation disorder. And if there is long duration, that is more than 1 year, then the probable diagnosis would be osteoarthritis. সো ডিউরেশন থেকে আমরা এভাবে আলাদা করবো, যেটা বাইরে আমি বলেছি। তারপর খুবই ইম্পর্টেন্ট, জয়েন্ট ইনভলভমেন্ট। In case of septic arthritis, there will be large single joint involvement, and most commonly it would be knee and hip joint. খুবই ইম্পর্টেন্ট, সেপটিক আর্থ্রাইটিসে সাধারণত একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, এবং সেটা লার্জ জয়েন্ট, যেমন নি জয়েন্ট, হিপ জয়েন্ট হতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের কিছু রেলেভেন্ট হিস্ট্রি নেওয়া খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড থাকে, ফর এক্সাম্পল পেশেন্ট মে বি ডায়াবেটিক, এল্ডারলি পেশেন্ট, হিস্ট্রি অফ ড্রাগ ইউজ, patient may have history of recent surgery, prosthetic joint surgery. Patient might have end-stage renal disease or advanced liver disease. Patient might have various skin infection, IV drug users. So all these conditions are actually predisposing or most likely associated to septic arthritis. সো সেপটিক আর্থ্রাইটিসের বেলায় আমাদেরকে এই হিস্ট্রি গুলো খুবই ইম্পর্টেন্টলি নিতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস, if the joint involved is first metatarsophalangeal joint,
ইন দ্য ক্রেপ্টো, দিস ইজ মোস্ট প্রবাবলি গাউট। সেটা খুবই কমনলি আমরা এটা পেয়ে থাকি। গাউটে সাধারণত ফার্স্ট মেটাকার্সোফাইমিয়া জনিত হয়ে থাকে। আর যদি হিমোফিলিক আর্থ্রোপ্যাথি হয়ে থাকে, যেহেতু এখানে পেশেন্টের একটা ফলের বা ট্রমার হিস্ট্রি দেয়, সেক্ষেত্রে ইন কেস অফ হিমোফিলিক আর্থ্রোপ্যাথি দেয়ার মে বি ইনভলভমেন্ট অফ নিস, এলবোস, অ্যাঙ্কেলস এন্ড হিপ জয়েন্টস। খুব ইম্পর্টেন্ট, পেশেন্টের হিস্ট্রি অফ ফিভার থাকবে। In case of septic arthritis patient may present a high grade fever. But যদিও আমরা বই খাতায় বা বই পুস্তকে দেখে থাকি পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকে ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস, বাট সবসময় সেভাবে নাও প্রেজেন্ট করতে পারে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মাইল্ড ফিভার থাকতে পারে অথবা নো ফিভার ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর হিস্ট্রি অফ ফল ট্রমা থাকবে ইন কেস অফ হেমোফিলিয়া আর হেমাটোসিস অথবা হেমোফিলিক আর্থ্রাইটিস যদি হয়ে থাকে, সেক্ষেত্রে পেশেন্টের ফল অর ডিউ টু ট্রমার কারণে পেশেন্টের সিঙ্গেল জয়েন্টিং মুভমেন্ট হতে পারে, মনোআর্থ্রাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে। ওভারলিং অফ দ্য স্কিন খুব ইম্পর্টেন্ট। ইন কেস অফ হেমাটোসিস দেয়ার মে বি রেডনেস ইন দ্য ওভারলিং অফ দ্য স্কিন। তবে সেপটিক আর্থ্রাইটিসও ওভারলাইং স্কিন ইরাইথেমাটাস হতে পারে, বাট সেটা হেমাটোসিসের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস দেয়ার উইল বি ইনফ্লামেশন, সো সাইন্স অফ ইনফ্লামেশন উইল প্রেজেন্ট। যেমন জয়েন্টের ওভারলাইং স্কিন টেন্ডার হবে, হট হবে এবং এরাইথেমাটাস ও রেডনেস থাকবে। সো এটা দিয়ে আমরা হেমাটোসিস থেকে সেপটিক আর্থ্রাইটিসকে আলাদা করি। তারপর আরেকটি পয়েন্ট আমাদের চিন্তা করতে হবে, সেটি দ্যাট ইজ ফাংশনাল ইম্পায়ারমেন্ট অফ দ্য জয়েন্ট ডিউ টু এক্সেসিভ পেইন। সেপটিক আর্থ্রাইটিসে পেশেন্টের জয়েন্ট সিভিয়ার পেইনফুল হয়, মানে এতটাই পেইনফুল হয় যায় it actually restricts the mobility of the joint, so there will be mobility restriction in the joint in case of septic arthritis. In case of osteoarthritis, it might be painful, but it will not actually restrict the joint movement. এটাই হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন সেপটিক আর্থ্রাইটিস এন্ড অস্টিওআর্থ্রাইটিস এর মধ্যে। অস্টিওআর্থ্রাইটিসে পেইন থাকবে, বাট সেটা কখনোই তার জয়েন্ট মুভমেন্টকে টোটালি রেস্ট্রিক্ট করে দেবে না। তো এই ফোকাস হিস্ট্রি গুলো নেওয়ার পর আমরা কিছু এক্সামিনেশন করব এবং জয়েন্টটাকে এক্সামিনেশন করে আমাদের ডায়াগনোসিসে পৌঁছার চেষ্টা করব। যদি অস্টিওআর্থ্রাইটিস হয় সেখানে ইফিউশন থাকতে পারে, তবে অস্টিওআর্থ্রাইটিসে কখনোই জয়েন্টস এর ওভারলাইং স্কিন টেম্পারেচার রেজড হবে না, ওভারলাইং টেম্পারেচার নর্মাল থাকবে। বাট ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস effusion present and definitely overlying temperature will be raised in case of septic arthritis. And in case of hematosis, overlying skin maybe erythematous that I have already mentioned. Movement of the joint, that's also I have already mentioned. In case of septic arthritis, joint movement is totally restricted, and in case of osteoarthritis, it is preserved. Temperature is important. In case of septic arthritis, temperature is rise. Osteoarthritis, temperature remains normal. That also I have already mentioned. কি কি ইনভেস্টিগেশন করতে দেবো আমরা? যেহেতু ইনফ্লামেশন, আমরা অবশ্যই সিবিসি ইএসআর করতে দেবো। সেক্ষেত্রে সিবিসিতে ইএসআর এবং লিউকোসাইট কাউন্ট বেড়ে যায়, নিউট্রোফিলিক লিউকোসাইটিস যদি সেপটিক আর্থ্রাইটিস হয়। সিআরপি লেভেল রেজ থাকে ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস, কারণ এটা একটা ইনফ্লামেটরি মার্কার। খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করতে হবে। সাইনোভিয়াল ফ্লুইডটা স্টাডি এই জন্য ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা গ্রাম স্টেনিং করে we actually detect the type of agent, and in case of culture sensitivity we actually do it to see the antibiotic sensitivity, কারণ এখন আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বেড়েছে। সেক্ষেত্রে কালচার যদি আমরা না করি আমরা কিন্তু বুঝতে পারবো না যে পেশেন্ট কোন অ্যান্টিবায়োটিকে তার সেন্সিটিভিটি আছে। যদি রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দিলেও সেটা কাজ করবে না। আর যদি টিউবারকুলার আর্থ্রাইটিস চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আমরা এডিনোসিন দিয়ে ম্যানেজটা করতে দেবো, কারণ টিউবারকুলাস আর্থ্রাইটিস অবশ্যই এডিনোসিন ডিএমএস লেভেল বেড়ে যাবে। আর অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি যে সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেট করার পর সেটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স হয়, টোটাল কাউন্ট মোর দেন 50,000 এর বেশি, and there is neutrophilic leukocytes, most probably it likely due to septic arthritis. এরপর যদি আমরা দেখি যে ফার্স্ট মেটাকার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ করেছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেরাম ইউরিক অ্যাসিড করতে দিতে হবে, কারণ ইউরিক অ্যাসিড রেজ থাকে ইন কেস অফ গাউট। খুবই ইম্পর্টেন্ট, যদি হিমোফিলিয়া অথবা হিমাটোসিস সাসপেক্ট করে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 করতে হবে। এক্সরে করতে পারি এফেক্টেড জয়েন্টে, যদি অস্টিওআর্থ্রাইটিস থাকে সেক্ষেত্রে পেশেন্টের আহ অস্টিওআর্থ্রাইটিসের ফিচার পাওয়া যাবে ইন কেস অফ এক্সরেতে। আর্থ্রাইটিসে আমরা পেইন কিলার দিয়ে থাকি, এনএসএস দিয়ে থাকি। সো অবশ্যই আমাদেরকে পেশেন্টের রেনাল ফাংশন এবং লিভার ফাংশন টেস্ট করতে হবে টু সি দা potency of liver and kidney.
And most importantly, we also have to advise running vascular to exclude diabetes mellitus. এটা একটা মডেল প্রেসক্রিপশন দেয়া আছে সেপটিক আর্থ্রাইটিস এর। আমি যেটা বলতে চাই, প্রেসক্রিপশন আসলে টোটালি ইন্ডিভিজুয়ালাইজ থিং। এটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে আমি দিয়েছি। সেপটিক আর্থ্রাইটিস আমরা বলছি যে পেশেন্ট পেইন সুয়েলিং নিয়ে পেশেন্ট করবে সাধারণত সিঙ্গেল লার্জ জয়েন্টে, এবং সেটা শর্ট হিস্ট্রি থাকবে। পেশেন্টের ফিভার থাকে ইউজুয়ালি, তবে নাও থাকতে পারে। ওভারলাইং স্কিন রেডনেস থাকতে পারে, এবং পেশেন্ট সাধারণত খুবই টক্সিক হয়ে যায়, তো খুবই পেইনফুল হয়। সোয়ালেন থাকে জয়েন্ট। সো পেশেন্ট খুবই টক্সিক ইরিটেটিং লুক থাকে, তো লোকাল টেম্পারেচার রেজ থাকে। দ্যাট ইজ সেপটিক আর্থ্রাইটিস। ইনভেস্টিগেশন আমরা সাধারণত সিবিসি, স্যানিটারি ফ্লুইড, ফোরগ্রাম স্টেনিং এন্ড পালস সেন্সিটিভিটি ব্লাড কালচার করতে দিতে পারি। ক্রিয়েটিনিন করে থাকি, এসজিপিটি করে থাকি, সিআরপি করতে পারি। তো এক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টকে অ্যাসেস করি। যদি পেশেন্ট খুবই টক্সিক হয়, ইরিটেটিং হয়, এবং এমন হতে পারে পেশেন্টের আর্জেন্ট হসপিটালাইজেশন লাগতে পারে, আর যদি পেশেন্ট মুখে খেতে না পারে, টক্সিক থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক দেবো। আইভি অ্যান্টিবায়োটিক যেহেতু এখানে সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকে মোস্টলি, সো এখানে পেনিসিলিন লাইক অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেফট্রাইকজিন দিতে পারি আমরা আইভি 2 গ্রাম 12 এবং সাথে ফ্লুক্লোক্সাসিলিন, সেটাও 2 গ্রাম, তবে সেটা 4 টাইমস ছিল। এবং আমাদেরকে এই অ্যান্টিবায়োটিকটা লম্বা সময় ধরে দিতে হয়, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 2 উইকস। 2 সপ্তাহ পরে পেশেন্ট যখন একটা সেটেল ডাউন হবে, তখন আমরা হচ্ছে আইভি থেকে ওরাল ড্রাগসে সুইচ করবো আমরা। অ্যামোক্সিক্ল্যাভ দিতে পারি, দ্যাট ইজ অ্যামোক্সিসিলিন ক্ল্যাভুলানিক অ্যাসিডের কম্বিনেশন, অথবা সেফোরিক্সিম চয়েস করতে পারি, অথবা আমরা সেফিক্সিম দিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদেরকে সেফিক্সিমের সাথে ফ্লুক্লোক্সাসিলিন দিতে হবে। পেশেন্টের জ্বর থাকে, এই জন্য আমরা প্যারাসিটামল দেবো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ইন কেস অফ সেপটিক আর্থ্রাইটিস সিরিয়াল নিডল এক্সপ্রেশন করা লাগতে পারে। সেটা সাধারণত 1 to 3 টাইমস হতে পারে, তবে সাধারণত দেখা যায় যে একবার নিডল এক্সপ্রেশন করলেই সাধারণত সেপটিক আর্থ্রাইটিস অনেকটাই রিমুভ হয়ে যায় বা ব্যথাটা অনেকটাই কমে যায়। পেইন কিলার হিসেবে আমরা ফ্ল্যামেক্স দিতে পারি। এটা আমার পার্সোনালি খুবই পছন্দ, এই জন্য যে আইবুপ্রোফেন হচ্ছে অ্যামং দ্য NSAIDs ইট ইজ দ্য সেফেস্ট NSAID, সো এটাই আমরা সাধারণত চুজ করে থাকি, যেহেতু এটা সাইড এফেক্ট খুবই কম। এবং আমাদেরকে অবশ্যই একটা অ্যান্টি আলসার, দ্যাট ইজ পিপিআই, ইউজ করতে হবে। এবং পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিতে পারে, যেমন ফিজিওথেরাপি নিতে পারে সে, সিরিয়াল ইনভেস্টিগেশন করা লাগতে পারে, যেটা আমি বাই দিস টাইম বলেছি, এবং সাধারণত ফলো আপ আমরা 2 সপ্তাহ করে আসতে পারি। ইন স্পেশাল কেস যদি পেশেন্ট অ্যালার্জিক টু পেনিসিলিন থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে অল্টারনেট কিছু অপশন আছে, যেমন ভ্যানকোমাইসিন দিতে পারি আমরা ইনজেকশন, সাথে ক্লিন্ডামাইসিন যেটা, সেটা দিতে পারি। আর যদি আমরা চিন্তা করি যে পেশেন্টের এই সেপটিক আর্থ্রাইটিসের মোস্ট প্রবাবল কজ ডিউ টু গ্রাম নেগেটিভ সেপসিস, যেমন পেশেন্টের যদি রিকারেন্ট টিউটার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে জেন্টামাইসিন অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে, এবং অথবা আমরা ভ্যানকোমাইসিন দিতে পারি। তারপরেও আমাদের কালচার সেন্সিটিভিটি রিপোর্ট অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করতে পারি। এবং যেটা বলেছি আমি অলরেডি, যে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক অবশ্যই আমাদেরকে 2 সপ্তাহের মতো দিতে হবে। তারপর আমাদেরকে 4 উইকসে জন্য ওরাল অ্যান্টিবায়োটিক সুইচ করতে হবে। আর যদি পেশেন্ট নর্মাল থাকে, ততটা টক্সিক না থাকে, সে মুখে খেতে পারে, সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিব। এবং আমরা ওরাল অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা যেটা বলেছি, আমরা সেফুরোক্সিন দিতে পারি, আমরা অ্যামোক্সিসিলিন ক্লাভিনিক অ্যাসিডের কম্বিনেশন দিতে পারি, সেফিক্সিন দিতে পারি, এবং এর সাথে ফ্লুক্লোক্সাসিনের কম্বিনেশন দিতে পারি। সো এটা আসলে একটা সেপটিক আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট আমি ইন শর্ট বলার চেষ্টা করেছি। This is all about how to we should approach patient with monoarthritis. বাট আমি ম্যানেজমেন্টে শুধু সেপটিক আর্থ্রাইটিস এর কথাই বলেছি, বাট আমার মেইন উদ্দেশ্য ছিল আজকে যে মনোআর্থ্রাইটিস এর অ্যাপ্রোচটা ইন শর্ট বল। আশা করি আপনাদের উপকার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।